আচ্ছা, দশম শ্রেণীর বন্ধুরা, বহুদিন পর ফিরে এলাম একটা নতুন চ্যাপ্টার নিয়ে, দ্যাট ইজ বংশগতি। তার সাথে মেন্ডেলও থাকবেন। প্রতি বছর ক্লাস 10-এর স্টুডেন্টদের না এই চ্যাপ্টারটা নিয়ে বেশ একটা বড় বড় সমস্যা তৈরি হয়, যে এই চেকার বোর্ড কী জিনিস, এই অ্যালিল, প্রকট, প্রচ্ছন্ন, বিশুদ্ধ, সংকর, এত জিনিসপত্র, এর মানে কি, চেকার বোর্ড কী করে করে, মেন্ডেলের দুটো সূত্র, সেই সব সূত্র কী করে করে, এ নিয়ে প্রচুর ডাউটটাও সকলেরই থাকে। তো চলো, আজ থেকে আর সেই ডাউট কিচ্ছু থাকবে না, আমরা ধরে ধরে এই চ্যাপ্টারটা পড়ব। সবার আগে যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে বংশগতি ব্যাপারটা কি। বংশগতি মানে হচ্ছে বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হওয়া। বেশ কঠিন কঠিন শব্দ বলা হলো। সোজা কথায়, তোমার দাদু ঠাকুমা সবার দুটো হাত, দুটো পা, একটা নাক, দুটো চোখ যা ছিল, তোমার পিতা মাতারও তাই হয়েছে, তোমারও তাই হয়েছে। পরবর্তীকালে অবশ্যই তোমাদের যখন সন্তান টন্তান হবে, তাদেরও দুটো হাত, দুটো পা এটসেট্রা একই হবে। তাহলে দেহের ভেতরের এবং বাইরের কিছু বৈশিষ্ট্য আমরা একদম জন্মগতভাবে সেম নিয়ে জন্মাই। মানে হাত, পা, মাথা, কান, নাক, গলা, কোথায় কোন অর্গ্যান রয়েছে, কোথায় কোন হরমোন, কোথায় কোন উৎসেচক, মোটামুটি সবাই সেটা সেম নিয়ে জন্মায়। কোনো কোনো ক্ষেত্রে সেটা আবার অন্য রকম কিছু নিয়েও জন্মায়। এই যে বৈশিষ্ট্যের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হওয়াকে বংশগতি বলা হয়। তাহলে বংশগতির আসল খেলোয়াড়কে, আসল খেলোয়াড় হচ্ছে বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য আমরা জানি প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৈশিষ্ট্য মানে প্রোটিন, যাদের একটু কনফিউশন আছে ক্লিয়ার করে নাও। বৈশিষ্ট্য মানে প্রোটিন, আমাদের দেহের যে কোনো বৈশিষ্ট্য প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রোটিন তৈরি হয় নির্দিষ্ট আরএনএ থেকে, আরএনএ তৈরি হয় নির্দিষ্ট জিন থেকে। জিন মানে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যা একটি নির্দিষ্ট আরএনএ মানে একটি নির্দিষ্ট প্রোটিন মানে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাই আমরা বলি জিন আমাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে। ক্লিয়ার আইডিয়া? এবং কোষ বিভাজনে আমরা দেখেছি যে, ভালো কথা, জিন কোথায় থাকে? জিন থাকে ক্রোমোজোমের মধ্যে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের ক্রোম্যাটিড ডাবল হয়। নতুন একটা কোষ যখন তৈরি হয় তখন তার মধ্যেও এই ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে। এইভাবে জিন নতুন কোষে ট্রান্সফার হয়ে যায়। এটা তো আমরা আগেই পড়েছিলাম। আজকে আমরা এই ক্রোমোজোমের মধ্যে জিনদের কিভাবে তারা থাকে, কী কাজ করে, এই নিয়ে আরও ডিটেলিংয়ে আসবো। তাহলে এই আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়েছে। ক্রোমোজোমের মধ্যে থাকা জিনরা আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে। ওকে, এবার এই ক্রোমোজোমের দিকে তাকাও। তোমরা জানো মানুষের বডিতে 46টা ক্রোমোজোম, মানে কি না 23 রকমের ক্রোমোজোম প্রত্যেক কটা জোড়া জোড়া করে থাকে, তাই তাকে ডিপ্লয়েড বলা হয়। এই জিনিসটার দিকে দেখো, জোড়া জোড়া। জোড়া জোড়া মানে কি? একই ক্রোমোজোম দু পিস করে থাকবে বডিতে, তাই তো? এটা একটু আঁকা এদিক ওদিক হয়েছে। একই ক্রোমোজোম বডিতে একদম যমজ ক্রোমোজোম থাকবে, জোড়া, যাদেরকে আমরা বলি সমসংস্থ। ওকে, দেখো, দুটো ক্রোমোজোম সেম দেখতে মানে তার মধ্যেকার জিনরাও সেম, তাই না? তোমার দুটো জামা সেম দেখতে মানে দুটো জামার ডিজাইন, কোথায় পকেট রয়েছে, কোথায় বোতাম রয়েছে, সব কিছু সেম। সুতরাং ক্রোমোজোম সেম মানে জিনও সেম। অর্থাৎ কি না, এই ক্রোমোজোমের এই জায়গাটায় যে জিনটা থাকবে, এই ক্রোমোজোমেরও এই জায়গাটায় সেম জিন থাকবে। ওকে, এইবার গল্পটা আমরা আরও এগোবো। দেখো, জিনের গল্পে আসি। শোনো, জিন একটা দুর্দান্ত জিনিস, ও বৈশিষ্ট্য প্রকাশ করে। এবার ঘাপলাটা হচ্ছে আমাদের না নানা রকমের বৈশিষ্ট্য হয় এবং সেই বৈশিষ্ট্যের একাধিক অপশান হয়। এই বিষয়টায় মন দেবে। বৈশিষ্ট্যের একাধিক অপশান হয়। কীরকম ব্যাপারটা? ধরো চোখের মণির রং লাল হতে পারে, নীল হতে, ধরো চোখের মণির রং কালো হতে পারে, নীল হতে পারে, খয়েরি হতে পারে। ব্লাড গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে, ও হতে পারে। আচ্ছা, তারপর ধরো চুলের অবস্থা কোঁকড়ানো হতে পারে, স্মুথ হতে পারে। আচ্ছা, তারপর ধরো আরও ভালো ভালো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গায়ের রং, একাধিক অপশান হয়। ওকে, হরমোন ক্ষরণ কখনো ঠিক মতো হবে, কখনো ঠিক মতো হবে না।
তাহলে একটা জিনিস ভেবে দেখো, জিনের একটা খুব দুর্দান্ত ব্যাপার রয়েছে, জিন সবসময় অপশান নিয়ে কাজ করে। একটা অপশান কখনো হয় না, এমন কোনো জিন হতেই পারে না যার একটা মাত্র অপশান আছে, অ্যাটলিস্ট দুটো করে অপশান থাকছে। এই দুটো করে অপশানের জন্য আমাদের কটা করে জিন লাগবে? উত্তর হচ্ছে দুটো করে অন্তত জিন লাগবে দুটো করে অপশানের জন্য। এই দুটো জিনের বৈশিষ্ট্যটা দেখো, এই যে দুটো জিন, তাদের স্পেশালিটি হলো তারা দুজনেই সেম জিন, কিন্তু তারা দুটো আলাদা অপশানকে চিহ্নিত করছে। যখন সেম জিন দুটো আলাদা অপশানকে চিহ্নিত করবে, তখন তাদেরকে বলা হবে অ্যালিল। কি বলা হবে? অ্যালিল। এই হচ্ছে আমাদের প্রথম টার্ম, খুব ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তো অ্যালিল ব্যাপারটা কীরকম আমরা একটু দেখে নিই। দেখো, আমরা এই গল্পটায় চলে আসি। এই ছবিটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমরা সেখানে কতগুলো কাজকর্ম করে নেব। কি কাজ করব? দেখো, এইটায় দেখো, ধরো এই দুটো এক জোড়া ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে পর পর জিন রয়েছে। এই যে বলগুলো দেখতে পাচ্ছ, এরকম নীল বল আর লাল বল, বল দুটো দেখো একই পজিশানে আছে, তাই না? এই দুটো, এই লম্বা লম্বা ডান্ডাগুলো হচ্ছে দুটো ক্রোমোজোম, তার একই পজিশানে দুটো বল রয়েছে। ধরে নাও এই বলগুলো হচ্ছে জিন। আর ক্রোমোজোমের মধ্যে যে পজিশানে জিন থাকে তাকে বলে লোকাস। কি বলে? তাকে বলে, ক্রোমোজোমের মধ্যে যে পজিশানে জিন থাকে, ক্রোমোজোমের মধ্যে যে পজিশানে জিন থাকে তাকে বলে লোকাস। তাহলে এরা দুজন হচ্ছে সেম ক্রোমোজোম, অর্থাৎ কিনা সমসংস্থ ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে দেখো দুটোই বল রয়েছে, কিন্তু একটা নীল বল একটা লাল বল। তাহলে তারা দুজনেই কালার ওলা বল, দুজনেই কালার্ড বল, কিন্তু একজন নীল একজন লাল। এই কন্ডিশন হলে নীল এবং লাল দুজনকে দুজনের অ্যালিল বলবে। ওকে, নীল আর লাল দুজন হচ্ছে দুজনের অ্যালিল। ক্লিয়ার? তাহলে নীল আর লাল এই দুটো আমরা জিন ধরলাম। তাহলে অ্যালিলের সংজ্ঞা কি? সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত, পরস্পর সমান। সমান কেন? দুজনেই কালার নির্ধারণ করে, কিন্তু বিপরীতধর্মী। বিপরীত কেন? তার কারণ একজন করবে নীল কালার, একজন করবে লাল কালার। তাহলে সমান ও বিপরীতধর্মী জিন জোড়াকে বলা হয় অ্যালিল। মনে রাখবে, আমাদের কোনো এমন বৈশিষ্ট্য নেই যার একটা অপশান হয়, অ্যাটলিস্ট দুটো করে অপশান হবে। ওকে, তাহলে সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সমান ও বিপরীত জিন জোড়াকে বলা হয়, জোড়া জিন আছে তো, দু পিস আছে তো, জিন জোড়াকে বলা হয় অ্যালিল। আশা করি এইবার ক্লিয়ার হয়েছে তোমাদের। সেম দেখতে লাঠি, একটাই নীল বল একটাই লাল বল। এবার একটা জিনিস দেখো, এই নীল আর লালকে আমি সমসমস্ত ক্রোমোজোমে তিনভাবে সজ্জিত করতে পারি। দুটোতেই নীল, দুটোতেই লাল, অথবা একটাই নীল একটাই লাল। অর্থাৎ এই দুটো কন্ডিশানে, এই কন্ডিশানটা আর এই কন্ডিশানটায় দেখো সেম অ্যালিল দুবার বসেছে না? তাহলে সমসমস্ত ক্রোমোজোমে যদি একই অ্যালিল দুবার বসে, একই অ্যালিল দুবার বসলে তাকে আমরা বলবো বিশুদ্ধ অবস্থা। ওকে, একই অ্যালিল দুবার বসলে তাকে বলবো বিশুদ্ধ বা হোমোজাইগাস অবস্থা। হোমো মানে সেম। তাহলে বিশুদ্ধ অবস্থা কাকে বলবো? একই অ্যালিল যদি সমসমস্ত ক্রোমোজোমে দুটিতেই উপস্থিত থাকে। আর এই জায়গাটায় দেখো, এটা একটু মুছলাম, এই জায়গাটায় দেখো, এখানে দুটো বিপরীত অ্যালিল এসে পাশাপাশি বসেছে না? দুটো বিপরীত অ্যালিল এসে পাশাপাশি বসেছে তো? এই বিপরীত অ্যালিলরা যদি এক জায়গায় থাকে তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় সংকর অবস্থা। সংকর বা হেটেরোজাইগাস। হেটেরো মানে হচ্ছে আলাদা, হোমো মানে সেম।
তাহলে যদি সমসমস্ত ক্রোমোজোমে দুটি বিপরীত অ্যালিল একসাথে থাকে তাকে বলে হেটেরোজাইগাস বা সংকর অবস্থা। দুটি সেম অ্যালিল একসাথে থাকলে তাকে বলবো বিশুদ্ধ অবস্থা। এই সংকর অবস্থার গল্প হচ্ছে, এখানে নীলও আছে লালও আছে। একটা জিনিস খুব মন দিয়ে মনে রাখবে, দুটো ক্রোমোজোম থাকলেও বৈশিষ্ট্য কিন্তু এই কন্ডিশনে যে কোনো একটার প্রকাশ পাবে। মানে নীল আর লাল দুটো বৈশিষ্ট্য থাকলেও প্রকাশ কিন্তু পাবে যে কোনো একটা। আমরা এখানে পড়ার খাতিরে ধরে নিলাম যে নীলটা প্রকাশ পায়, তাহলে নীল হয়ে যাবে প্রকট বা ডমিন্যান্ট বৈশিষ্ট্য, আর লাল হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, তাহলে গল্প হচ্ছে সংকর অবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, যে বৈশিষ্ট্যটি সংকর অবস্থায় প্রকাশ পায় সেটি হলো প্রকট, যেটি প্রকাশ পায় না সেটি হলো প্রচ্ছন্ন। অর্থাৎ কি না, নীল আর লাল এই দুটো কালার থাকলেও দেখা যাবে নীলটা লালটা চুপ করে বসে থাকবে প্রচ্ছন্ন হয়ে লুকিয়ে। ওকে, তাহলে আশা করি তোমাদের প্রকট প্রচ্ছন্ন বিশুদ্ধ সংকর এই ব্যাপারটা স্পষ্ট হয়েছে। আরেকটা জিনিসের কথায় চলে আসি, সেটা হচ্ছে দেখো এখানে ভেতরে নীল আছে লাল আছে, বাইরে থেকে কার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? অনলি নীলটা, তাই না? একজোড়া ক্রোমোজোমে একটায় নীল আছে একটায় লাল আছে, কিন্তু প্রকট কোনটা? নীল। তার ফলে বাইরে থেকে আমি একে শুধু নীল দেখব। একইভাবে দেখো বাইরে থেকে একেও আমি নীল দেখব না, ও বিশুদ্ধ অবস্থা, ও শুধু নীল, ওর মধ্যে তো লালের জিনই নেই। ক্লিয়ার? তাহলে বাইরে থেকে এরা দুজনেই নীল, কিন্তু ভেতর থেকে এ বেটা সংকর অবস্থা আর এ বেটা বিশুদ্ধ অবস্থা। ওকে, তাহলে কোনো জীবের বাইরের বৈশিষ্ট্য, এই দেখো বাইরে থেকে দুজনেই নীল, কোনো জীবের বাইরের বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ বা ফেনোটাইপ, তোমরা যেটা উচ্চারণে স্বচ্ছন্দ। আর ভিতরের বৈশিষ্ট্য মানে সোজা কথায় জিনগত বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্যকে আমরা বলবো জিনোটাইপ বা জেনোটাইপ, যে উচ্চারণ ভাল লাগে। ওকে, তাহলে দেখো কেউ এও নীল এও নীল, বাইরে থেকে দুজনেই নীল, একজন হচ্ছে বিশুদ্ধ নীল একজন হচ্ছে সংকর নীল। কিন্তু যেই মোমেন্টে এই বিশুদ্ধ সংকর কথাটা নিয়ে এলাম, অর্থাৎ কিনা ওর দুটো নীলের জিন, ওর একটা নীলের জিন আর একটা চুপচাপ বসে থাকা প্রচ্ছন্ন হয়ে থাকা লালের জিন, এইটা যখনই বলে দেবো ভেতরে কি জিন টিন আছে বলে দেবো, সেটাই হয়ে যাবে জিনোটাইপ। ওকে, তাহলে এত অবধি পুরো বিষয়টা আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে যে কালারোলা বল যদি লাল নীল থাকে তাহলে সংকর, লাল লাল থাকলে বিশুদ্ধ, নীল নীল থাকলে বিশুদ্ধ। এই লাল নীল থাকলে যেটা প্রকাশ পাবে সেটা হবে প্রকট, যেটা পাবে না সেটা প্রচ্ছন্ন। ক্লিয়ার? ভেরি গুড। বাইরে থেকে যে কালার দেখা যায় সেটা হচ্ছে ফেনোটাইপ, ভেতরে অ্যাকচুয়ালি যে কালারের বলগুলো রয়েছে সেইটা হচ্ছে জেনোটাইপ। ক্রোমোজোমের মধ্যে জিন যেখানে থাকে তাকে বলে কি বলে? তাকে বলে লোকাস। এবার আমরা আরেকটা জিনিসে চলে আসি। দেখো মানুষের একটা খুব ভালো অ্যালিলিক উদাহরণ হচ্ছে রোলার জীব। দেখো এই দুই ভদ্রমহিলার মধ্যে একজন জীব রোল করতে, ভদ্রমহিলাই তো মনে হচ্ছে, হ্যাঁ, এই দুই ভদ্রমহিলার মধ্যে একজন জীব রোল করতে পারে আর একজন জীব রোল করতে পারে না। তোমরা একটু কমেন্টে জানাও তো কে কে জীব রোল করতে পারো, কে কে পারো না। এই যে জীব রোল করতে পারার ক্ষমতা এবং না পারার ক্ষমতা, এই দুটো হচ্ছে অ্যালিলের উদাহরণ। ওকে, জিন এই যে জোড়া জোড়ায় থাকে, একজন পারে একজন পারে না, এইটাই হলো অ্যালিলের উদাহরণ। এরকম আরও বেশ কিছু অ্যালিলের উদাহরণ আমরা বড় হয়ে পড়বো, জিনগত রোগের জায়গায় পড়বো এই বছরই। তাহলে আশা করি এত অবধি তোমাদের বোঝা গেছে। তাহলে রোলার জীব একটা খুব ইম্পর্টেন্ট অ্যালিলের এক্সাম্পল, সেখানে কোনোভাবেই জীব রোল করা যাবে না। ওকে, এত অবধি তোমাদের আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এইবার আমরা চলে যাব যে ভদ্রলোকের কাছে, তার নাম গ্রেগার ইয়োহান মেন্ডেল। ব্যাপারটা হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়ান ধর্মযাজক। তিনি এই যে জীবের বৈশিষ্ট্যর একাধিক অপশান হয়, যে লাল বল নীল বল এই সমস্ত ব্যাপার নিয়ে, জীব রোল করতে পারা না পারা এই সমস্ত ব্যাপার নিয়ে খুব গভীরভাবে চর্চা করে একটা ম্যাথামেটিক্যাল সূত্র আবিষ্কার করেছিলেন একটা, এবং তার সূত্র ধরে আরও একটা। সেইগুলোকে আমরা বলবো মেন্ডেলের বংশগতির সূত্র। খুব খুব ইম্পর্টেন্ট ভদ্রলোক।
আচ্ছা শোনো, সালটা হচ্ছে মোটামুটি 1866। এই সময় গ্রেগর জোহান মেন্ডেল তাঁর একটা যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করলেন। ওকে, যদিও তাকে নিয়ে আরও অনেক গল্প রয়েছে, আমরা আসবো। তাহলে তিনি কি করলেন দেখো, তিনি কাজ করতেন হচ্ছে মটর গাছ নিয়ে। মটর গাছের তিনি অনেকগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন। যেমন কীরকম, বাইরে থেকে দেখা যায় মটর গাছ হয় লম্বা হবে, মটর গাছ হয় লম্বা হবে অথবা বেঁটে হবে, একদম স্পষ্ট বিপরীতধর্মী অ্যালিল। মটরের ফুল হয় পার্পল হবে অথবা হোয়াইট হবে, স্পষ্ট বিপরীতধর্মী অ্যালিল। ওকে, ফ্লাওয়ারের পজিশন হয় অ্যাক্সিয়াল বা কাক্ষিক হবে অথবা একদম মাথার ওপরে হবে গাছের। আচ্ছা, এরপর চলে এসো সিড শেপ, মটরের ফলের আকৃতি। তোমরা মটরশুঁটি সবাই দেখেছো, তাই না? গোল হবে অথবা কুঞ্চিত রিঙ্কলড হবে। মটরশুঁটির বাইরেটা স্মুথ গোল হবে অথবা রিঙ্কলড হবে। মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে খেয়ে নেওয়া, এটা তো আমাদের জাতীয় ঐতিহ্য। ওকে, তারপর চলে আসি, মটরশুঁটির রং হয় হলুদ হবে অথবা গ্রিন হবে। মেন্ডেলের ক্ষেত্রে কিন্তু, মেন্ডেল যেখানে থাকতেন সেখানে কিন্তু ইয়েলোটা প্রকট বৈশিষ্ট্য, যেমন সিড শেপে রাউন্ডটা প্রকট বৈশিষ্ট্য, বা উচ্চতার ক্ষেত্রে লম্বাটা প্রকট বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপর চলে আসি, মটরের যে পডটা, পুরো ফলটা, তার শেপ কীরকম হবে, তার একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন, কালার পেয়েছিলেন। এইভাবে 7 জোড়া থালাফোরারিজন, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উনি আবিষ্কার করেছিলেন, খুঁজে পেয়েছিলেন মটর গাছের, এবং সেই নিয়ে একটা দুর্দান্ত কাজ করেছিলেন। সেটা হলো মেন্ডেলের এক সংকর জনন, যেটা আমরা আজকে পড়ব। ওকে, তাহলে চলো আমরা চলে আসি মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায়। দেখো, ব্যাপারটা না খুব সিম্পল। আসল গল্প হচ্ছে যৌন জনন। চলো গল্পে আসি, সিম্পল গল্প। হ্যাঁ, দেখো, টুয়েন হচ্ছেন পিতা, পিতার দেহে 46টা ক্রোমোজোম মানুষ হলে। টুয়েন হচ্ছে মাতা, মাতার দেহেও 46টা ক্রোমোজোম, এবং সন্তানও হচ্ছে টুয়েন, মানুষ হলে সন্তানের দেহেও 46টা ক্রোমোজোম। সন্তানের ক্ষেত্রে মানুষ হলে বলতে কেমন একটা লাগলো, যাই হোক। চলো, এই যে দুটো চিহ্ন আঁকছি, এইটা হচ্ছে মেলের চিহ্ন, এটা হচ্ছে ফিমেলের চিহ্ন। শোনো, তাহলে পিতা এবং মাতা থেকে সন্তান উৎপন্ন হয় যৌন জননের মাধ্যমে, যে যৌন জননকে আমরা এখানে ক্রস বলবো, সংকরায়ন বলবো, সংকরায়ন, ক্রস। কিভাবে গল্পটা হয়? সিম্পল গল্প, মিওসিস। পিতার থেকে গ্যামেট তৈরি হয়, মাতার থেকে গ্যামেট তৈরি হয়। পিতা থেকে তৈরি হয় মেল গ্যামেট বা শুক্রাণু, মাতা থেকে তৈরি হয় ফিমেল গ্যামেট বা ডিম্বাণু, মিওসিস, কোষ বিভাজন দ্বারা। অর্থাৎ কিনা এই কন্ডিশানে 2n থেকে nrn, nrn ভেঙে গেল, তারপর যে কোনো একটা n বা শুক্রাণু, যে কোনো একটা n বা ডিম্বাণু, তাঁরা একত্রিত হয়ে তৈরি করে ভ্রূণ, যেটা 2n। তাই তো, এই ভ্রূণ বড় হয়েই আলটিমেটলি সন্তানটা গঠিত হয়, মাইটোসিস, কোষ বিভাজনে বাড়তে 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 বাড়তে, তাই না? তাহলে এই জায়গাটায় দেখো, মিওসিস কোষ বিভাজনে কি হলো, এক জোড়া ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে গেল না? তাই তো, জাস্ট এই জায়গাটায় ফোকাস করো। এক জোড়া ক্রোমোজোম গ্যামেট তৈরির সময় আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তার মানে ওই ক্রোমোজোমের মধ্যে থাকা জিনরাও আলাদা আলাদা হয়ে যায়। এক জোড়া ক্রোমোজোম গ্যামেট তৈরির সময় আলাদা হয়ে গেলে তার ভেতরের জিনগুলোও আলাদা হয়ে যায়। জাস্ট এইটা মনে রেখে আমরা মেন্ডেলের কাছে চলে আসব। মেন্ডেল কি করলেন, এখানে যেরকম 2n আছে, আমরা এখানে nকে টি দিয়ে রিপ্লেস করে দেবো, জাস্ট এটা যেন মাথায় থাকে। শোনো, মেন্ডেল কি নিলেন? মেন্ডেল নিলেন একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ, তার সাথে নিলেন বিশুদ্ধ বেঁটে মটর গাছ, একটা হোমোজাইগাস টল, একটা হোমোজাইগাস ডোয়ার্ফ। বিশুদ্ধ মানে এক জিন দুবার, লম্বার জিন হচ্ছে ক্যাপিটাল টি, দুবার মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। বেঁটের জিন হচ্ছে স্মল টি, বিশুদ্ধ বেঁটে মানে স্মল টি স্মল টি। তাহলে দেখো, এখানে যেটা 2n আর 2n, এখানে সেটা ক্যাপিটাল টি টি অ্যান্ড স্মল টি টি। তাহলে 2n থেকে যেমন n আর n এ ভাগ হয়েছে গ্যামেট তৈরির সময়, এদেরও যদি আমি সংকরায়ন ঘটাই, এরা কিসে ভাগ হবে? দুটো টি আলাদা হয়ে যাবে, যেমন দুটো n আলাদা হয়ে গিয়েছিল।
তারপর যে কোনো একটা এনের সাথে যে কোনো একটা এন মিলিয়ে আবার 2n তৈরি হয়েছিল। একইভাবে যে কোনো একটা টি এর সাথে যে কোনো একটা টি মিলিয়ে এইটা তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে তাহলে তার সন্তান। সে দেখো সংকর অবস্থায় আছে না, এবং তার বৈশিষ্ট্য হলো সংকর লম্বা। কারণ আমরা আগেই বললাম ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ওকে, ক্যাপিটাল টি লম্বা, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ওকে, তাহলে এইটাকে আমরা বলবো প্যারেন্টাল জেনারেশন, এইটাকে আমরা বলবো প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। এত অব্দি আইডিয়াটা ক্লিয়ার হলো? তাহলে এটা দেখো জাস্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জননেরই আর এক রকমের ব্যাখ্যা। এবার আমি সেই জিনিসটা নিয়ে আরও এগোবো। তাকাও, পরের কি করা হলো, আবার সেম কাজ। ক্যাপিটাল টি স্মল টিওলা একটা জীব, ক্যাপিটাল টি স্মল টিওলা আর একটা জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। এটাও 2n, এটাও 2n। এটাকে আমরা মেল ধরলাম, এটাকে আমরা ফিমেল ধরলাম। গ্যামেট তৈরি হবে কিভাবে? 2nটা n আর n এ ভাঙবে, 2nটা n আর n এ ভাঙবে, মানে ক্যাপিটাল টি স্মল টিটা আলাদা আলাদা হয়ে যাবে। এইবার দেখো আমরা সন্তান হবে, তাহলে এই শুক্রাণুটার সাথে এই ডিম্বাণুটা অথবা এই ডিম্বাণুটা মিশতে পারে। একইভাবে এই শুক্রাণুটার সাথে এই ডিম্বাণুটা অথবা এই ডিম্বাণুটা মিশতে পারে। তো ওই এত মেশামেশি এইভাবে দেখানো একটু চাপের, তাই আমরা প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ডের আয়োজন করব। সিম্পল গল্প শোনো। রোতে, শ্রেণীতে রাখা হবে মেল গ্যামেট, সাধারণত তাই করা হয়, তাই করো। কলামে রাখা হবে ফিমেল গ্যামেট, রেখে কাটাকুটি খেলার মতো ছক করা হবে। ওকে, করা হলো ছক। এবার আমি লিখে দেবো যে ভাই এই দিকে থাকছে মেল গ্যামেটরা, ওপর নিচে থাকছে ফিমেল গ্যামেটরা। এবার জাস্ট যোগ করা হবে, জাস্ট যোগ যোগ জাস্ট যোগ, জাস্ট যোগ করা হবে। ক্যাপিটাল টি যোগ করো, ক্যাপিটাল টি স্মল টি যোগ করো, ক্যাপিটাল টি স্মল টি যোগ করো, স্মল টি। ডান, বোঝা গেছে? ওকে, তাহলে দেখো এই চারটেই অপশান হচ্ছে না। এই ভদ্রলোক বিশুদ্ধ লম্বা, এই ভদ্রলোক বিশুদ্ধ নয় শঙ্কর লম্বা, এই ভদ্রলোকও শঙ্কর লম্বা। এই সন্তানটি হবে বিশুদ্ধ বেঁটে। ক্লিয়ার আইডিয়া? তাহলে সন্তানদের মধ্যে এই 3 রকমের অপশান পাচ্ছি: বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেঁটে। তাহলে লম্বা ইস্টু বেঁটে কত হচ্ছে? লম্বা ইস্টু বেঁটে কত হচ্ছে? 3টে পাচ্ছি লম্বা, 1টি পাচ্ছি বেঁটে। আর বিশুদ্ধ ইস্টু শঙ্কর ইস্টু বিশুদ্ধ, বিশুদ্ধ লম্বা ইস্টু শঙ্কর লম্বা ইস্টু বিশুদ্ধ বেঁটে। বিশুদ্ধ লম্বা 1টা, শঙ্কর লম্বা 2টো, বিশুদ্ধ বেঁটে 1টা। 1:2:1। বাইরে থেকে লম্বা বেঁটে দেখা যায়, তার মানে এটা ফেনোটাইপিক বৈশিষ্ট্যের অনুপাত বা ফেনোটাইপ অনুপাত। ভেতর থেকে তো জানা যায় না বিশুদ্ধ না শঙ্কর না বিশুদ্ধ বেঁটে, তাই এটাকে আমরা বলবো জেনোটাইপিক অনুপাত। এই পুরো জিনিসটা হলো মেন্ডেলের এক শঙ্কর জনন, যে জিনিসটা আসলে জাস্ট যৌন জনন, এর বাইরে আর কিচ্ছু নয়, তাই না? ওকে, এত অব্দি বিষয়টা বুঝেছো সবাই? জাস্ট 2nটা n আর n এ ভাঙ হবে, সেটা আবার জুড়ে 2n তৈরি হবে, তাই হয়েছে। টি হলেও তাই ভাগ হয়েছে, ক্যাপিটাল স্মল হলেও একইভাবে ক্যাপিটাল টি স্মল টি হলেও একই ভাগ হয়েছে। মেন্ডেল এই পুরো বিষয়টা থেকে একটা বিউটিফুল সূত্র তৈরি করলেন। যে সূত্রটার নাম হচ্ছে পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র, পৃথকীভবন মানে পৃথক করা, আলাদা করা। দেখো জাস্ট ভালো করে আমার সাথে শুনে নাও। দেখো, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীব, কত জোড়া? এক জোড়া। এ দেখো, এ বেটা লম্বা, এ বেটা বেঁটে, তাহলে এদের দুজনের মধ্যে বৈশিষ্ট্যের তফাৎ কত? 2টো বৈশিষ্ট্য, মানে এক জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলি একসাথে থাকলেও, পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলি
একসাথে আছে, ক্যাপিটাল টি স্মল টি একসাথে চলে এসছে, কিন্তু জিভটা কি হয়েছে, লম্বা হয়েছে, বেঁটে হয়নি। লম্বা আর বেঁটে মিলিয়ে বম্বা হয়নি। অর্থাৎ কি না, বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে একসাথে থাকলেও মিশ্রিত হয় না। মিশ্রিত হয় না, একসাথে থাকলেও মিশ্রিত হয় না। এবং গ্যামেট গঠনকালে এরা আবার যখন গ্যামেট তৈরি করছে পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাই না? গ্যামেট গঠনকালে ক্যাপিটাল টি স্মল টি থেকে একটা ক্যাপিটাল টি গ্যামেট, একটা স্মল টি গ্যামেট তৈরি হলো, এবং গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। দ্যাট ইজ পৃথকীভবনের সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, এক সংকর জননের সূত্র। তাহলে দেখো, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলি একসাথে থাকলেও মিশ্রিত হয় না, এবং গ্যামেট গঠনকালে তারা আবার পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটা F2 জেনারেশন পরে তৈরি হবে, পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। বোঝা গেছে পুরো বিষয়টা? ওকে, এই হলো মেন্ডেলের প্রথম সূত্র। আর মেন্ডেলের তাহলে গুরুত্ব কি, দেখো প্রথম সূত্র যেটা বলছি আমরা, সেটা অ্যাকচুয়ালি মেন্ডেলের এই যে একসংকর জননের পরীক্ষা, সেটার ব্যাখ্যা, সেটাকে বাংলায় ভালো করে গুছিয়ে ব্যাখ্যা দেওয়া, তার বাইরে আর তো কিছু নয়, তাই না? আর তাহলে মেন্ডেলের ইম্পর্টেন্স কি? মেন্ডেলের পরীক্ষাটা তো দেখতে জাস্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো, এর বাইরে কিচ্ছু না। ইম্পর্টেন্স হলো মেন্ডেল এই পুরো জিনিসটা আবিষ্কার করেছিলেন 1866-তে, কিন্তু 1900 সাল নাগাদ হুগো দা ভ্রিজ বলে আর একজন বৈজ্ঞানিকের গবেষণার পর মেন্ডেল সম্বন্ধে আমরা ভালো করে ডিটেলে জানতে পারি। তার আগে মেন্ডেল বেশ বিস্তৃতই ছিলেন, কেউ তাকে খুব একটা পাত্তা দেয়নি, এবং ততদিনে মেন্ডেল মারাও গেছেন। ওকে, 1900 সালে হুগো দা ভ্রিজের কাজ করার পর মেন্ডেল সম্বন্ধে নতুন করে মানুষ জানতে পারে, এবং তারও বেশ কিছুদিন পর আমরা জিন, ক্রোমোজোম, অ্যালিল, যৌন জনন, মিওসিস এটসেট্রা নানা টার্ম আমরা প্রথম থেকে যা যা পড়লাম, সেই সমস্ত তারও বেশ পরে মোটামুটি 1960 অ্যারাউন্ডের মধ্যে আমরা এইসব টপিক জানতে পারি। ভাবো, তার 100 বছর মোটামুটি আগে থেকে মেন্ডেল এই সমস্ত জিনিস সম্বন্ধে আইডিয়া দিয়ে গেছেন। উনি যখন কাজ করেছেন, জিন বলো, ক্রোমোজোম বলো, অ্যালিল বলো, সেই সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা ছিল না। মেন্ডেলের এই কাজকর্ম ধরে পরবর্তীকালে এত কিছু আবিষ্কার হয়, তাই মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। বোঝা গেছে মেন্ডেল এই পুরো বিষয়টা, আমরা কিভাবে প্রাচীনকাল থেকে উন্নত হয়ে বর্তমান যুগে এলাম, মানুষের কোন বৈশিষ্ট্য কোথায় কাজ করে, জিনগত রোগ অর্থাৎ বংশগত রোগ যেটা আমরা পড়বো পরে, এই সমস্ত বিষয়ে মেন্ডেল একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। ফাদার অফ জেনেটিক্স। ওকে, আজকে তাহলে এতটাই রইল ক্লাস। আমরা মেন্ডেলের ফার্স্ট ল পড়লাম, নেক্সট দিন আমরা মেন্ডেলের সেকেন্ড ল আর মেন্ডেলের কিছু ব্যতিক্রম পড়বো। টাটা।